শুধু থমে দাঁড়িয়ে আছে। সে রুবাবের কষ্ট ফিল করতে পারছে। একই পথের পথিক কিনারায় দাঁড়িয়ে আছে দুজনেই, কিন্তু যা হচ্ছে সেটা ধরে বসে থাকার সময় নেই, বরং একটা মুহূর্ত এখন অনেক দামি। সে রুবাবকে বুক থেকে সরিয়ে পড়ল। ঐশ্বর্যকে নিয়ে চলে যা। রুবাব ভেজা চোখে তাকালো শুদ্ধর দিকে। এই অবস্থায় কোথায় যাবে কিছুই বুঝতে পারল না সে। ভাইয়ের মনোভাব বুঝে শুদ্ধ ছোট্ট করে উত্তর দিল, 2 ঘন্টার মধ্যে দেশ ছাড়বি তোরা, প্রস্তুত হ। কথা বলে শুদ্ধ তাকালো শতরূপা চৌধুরীর দিকে, তারপর ওনার সামনে হাঁটু গেড়ে বসে ওনার হাত দুটো ধরে বিনয়ী সুরে বলল, ছেলের বিপদে যদি মা পাশে না থাকে তাহলে কে থাকবে বলো তো? এতিম মেয়েটার পৃথিবীতে কেউ নেই, তুমি তো মা। তোমার শক্তিশালী দোয়ায় মেয়েটা বেঁচে ফিরতেও পারবে। ফুপি, তুমিও যাও ওদের সাথে। শতরূপা চৌধুরী মলিন হেসে যুদ্ধের মাথায় হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু এঁকে দিলেন। দূরে থাকলেও বাড়ির সব ঘটনা ওনার কানে পৌঁছায়। সবই জানেন তিনি। শীতলের মরণ দশায় শক্তপোক্ত ছেলেটার হাল দেখে কেন জানি খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছেই করলো তার। এতদিন এত ভালোবাসা কোথায় লুকিয়ে রেখেছিলি আব্বা? একদিনে একই হাল তোর? নিজের বুকে লাভা জমিয়ে ছোট ভাইয়ের বুকের ব্যথা কমাতে ছুটে এসেছিস, তার পাশে ছায়া হয়ে দাঁড়াচ্ছিস। অসুস্থ মেয়েটা যে ক্ষণে ক্ষণে বাঁচার হাল ছেড়ে দিচ্ছে, দূরে দাঁড়িয়েও এভাবে মনোবল বাড়াচ্ছিস। এক শরীরে ক্ষত রূপ দেখাবি বাবা? এত ধৈর্য শক্তি কোথায় পেলি? ছোট শুদ্ধটা এত বুঝদারি বা কবে হলো? সীতারা চৌধুরী সত্যি রত্নগর্ভা রে, রত্নগর্ভা। এই পরিস্থিতিতে এইসব কথা বড্ড বেমানান, তাই কথা বাড়লেন না। শুদ্ধর ফোনে কল এলে সে কল রিসিভ করতে অর্ক বলল, আব্বু আম্মু বর্তমানে বিড়িতে আছে, সিঙ্গাপুরের বাসাটা ফাঁকা পড়ে আছে। আম্মুর শখের বাড়ি, ছাদ বাগান ভাড়াটিয়ারা যদি নষ্ট করে দেয় তাই ভাড়া দিয়ে আসেনি। টেক কেয়ারের জন্য শুধু দুজনকে রেখেছে। ফুপি মা ওখানে গিয়ে আমাদের বাড়িতে থাকবে, তুই ওনাদের পাঠিয়ে দে। আলাদা করে হোটেল ফোটেলের ঝামেলা যেতে হবে না। তাছাড়া হসপিটাল আমাদের বাসার কাছে, তা তো জানিসই। তবুও কাহিনী করিস না, যা বলছি শোন। আমি যেভাবেই হোক চাবি পাঠিয়ে দিচ্ছি। আর রুবাবকে বল আমরা সবাই আছি, ভেঙে পড়লে হবে না। ও ভেঙে পড়লে ঐশ্বর্য হাল ছেড়ে দেবে। হুম, শীতল ভালো নেই, দোয়া করিস। এই কথা বলে শুদ্ধ কল কেটে রুবাবের কাছে একবার হাত রেখে দোতলা গিয়ে দেখে সায়ন হুলস্থুল বাঁধিয়ে ফেলেছে। তাকে থামিয়ে শান্ত করলো। তারপর ইমার্জেন্সি ভাবে ঐশ্বর্যকে দেশের বাইরে পাঠানোর বন্দোবস্ত করে ফেললো। সব ঠিকঠাক করতে করতে 2 ঘন্টা পার হয়ে গেল। অতঃপর রুবাব সবার দোয়া নিয়ে পাড়ি জমালো দেশের বাইরে। বাবা, বাবা, ঠিক আছো তুমি? হসপিটালে আসতে পারবে? কষ্ট করে হলেও এসো না বাবা, প্লিজ। তোমাকে যে আমার ভীষণ দরকার বাবা। ফোন কলে শুদ্ধর ভেজা কণ্ঠ শুনে শরাফত চৌধুরী শোয়া থেকে হুড়মুড় করে উঠে বসেন। কাঁচা ঘুম ভাঙায়, চোখে সাপটা দেখছে। নিজের শরীরটাও ভালো না, হাত পা থরথর করে কাঁপছে। এখন রাত 2:30, রাত 11টার দিকে সপরিবারে বাড়ি ফিরেছিলেন, তাও শুদ্ধর কথায়। তখন শীতল একটু ভালো ছিল, তাহলে কি আবার খারাপ হয়ে গেছে? শুদ্ধ কাঁদছে কেন এভাবে? অকারণে কাঁদার ছেলে তো শুদ্ধ না। বিপদে না পড়লে 2 ছেলের কেউই কখনো এভাবে যাকে না। শরাফত চৌধুরী যেভাবে ছিলেন সেভাবে গাড়ি চাবি নিয়ে নামতেই পা সরকে গেল। আসবাবপত্রে ব্যথা পেলেন। সেই ব্যথাকে তোয়াক্কা না করে রুমের বাইরে আসতেই দেখায় এখনও কেউ কেউ জেগে আছে। ওনাকে এভাবে আসতে দেখে সিতারা, সিরাত, সেমেন, সাফওয়ান চৌধুরী কিছু বলার আগেই উনি বললেন হসপিটালে যাচ্ছে। এই কথা শুনে সকলেই তড়িৎ উঠে দাঁড়ালো। এত রাতে যাচ্ছে মানে আবারও কি কিছু ঘটেছে? শরাফত চৌধুরী মানা করলেও কেউ শুনলেন না, বরং শখ স্বর্ণকে ঘুমন্ত সাম্য সৃজনের দিকে খেয়াল রাখতে বলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। গেটে থাকা দারোয়ানকে আদেশ করে গেলেও চোখ কান খোলা রাখতে। শুদ্ধকে কেবিনের বাইরে না দেখে সকলে ধীরে ধীরে কেবিনে ঢুকতে হতবাক হয়ে গেল। কারণ কেবিনে শুদ্ধ না, মাফিয়া কিং ইয়াসির খান উপস্থিত। কথা হচ্ছে সে এখানে কেন? প্রচলিত কথা বলে বিপদের বন্ধু নাকি প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধুর গায়ে অবশ্য সেই প্রকৃত ট্যাগ লেগে থাকে না, থাকে তার কর্মে, তার বিবেকে, তার ব্যবহারে ও বন্ধুর প্রতি তার ভালোবাসার ধরনে। প্রতিটা মানুষের জীবনে পালাক্রমে 2টো কালের নিয়ম নির্ধারিত থাকে, সুখকাল কখনো বা দুঃখকাল। সময় নির্ধারিত গড়ে দেয় সেই কালের হিসেব। জীবন সেই কালের উপর ভর দিয়ে ধীরে ধীরে বয়ে যায়।
নিজ নিয়মে নিজ গতিতে। বর্তমানে শুদ্ধর সময়টা বোধহয় দুঃখকালেরই কবলে, নয়তোবা একসাথে এত খারাপ সময় তার জীবনে কখনো আসেনি, কখনো এত দিশেহারা বোধ করেনি, সে এতটা অস্থিরতে দেখেনি। আর তার খারাপ সময়টাতে তার বন্ধুরা অদৃশ্যভাবে আগলে রাখতে উঠে পড়ে লেগেছে। তারা যখনই শুনেছে শুদ্ধর ল্যাবে হামলা হয়েছে তখন থেকে ফুঁসে উঠেছে। এমনিতে তাদের একসাথে দেখে মনে হয় এরা তো হাসি আড্ডাতে সময় কাটায়, এরা কাজ করে কখন? এদের মধ্যে সিরিয়াসনেস নেই। এরা কিভাবে কি আবিষ্কার করবে? তারা একসাথে থাকলে তাদের খুনসুটি দেখলে মনে হয় না তারা সায়েন্টিস্টদের মতো পেশাতে সংযুক্ত, কিন্তু এই পরিস্থিতিতে তারা ফ্রেন্ডলি খোলস সাইডে রেখেছে। প্রত্যেকজন কঠিন রূপে নিজের অবস্থান করেছে, ক্ষমতা দেখাতে ব্যস্ত। যেসব ক্ষমতা থাকার পরেও কখনো তারা শো অফ করে না, আজ তারা প্রত্যেকেই সেই ক্ষমতা কাজে লাগাচ্ছে। কেননা শুদ্ধর তিলে তিলে গড়া পরিশ্রম প্রাণ থাকতে এই দেশের বাইরে যেতে দেবে না মানে কোনোভাবেই না। আর এই জন্য সর্বপ্রথম ইগোর দেশের বাইরে যেন যেতে না পারে সব ব্যবস্থাই করেছে। ল্যাব থেকে বেরিয়ে যে রাস্তা ধরে ইগোর লোক গেছে ফুটেজ কালেক্ট করে তাদের ধরেছে, কারণ তাদেরকে ধরলেই জানা যাবে তাদের লিডারের অবস্থান। গতকাল রাত থেকে অর্ক, স্যান্ডি, কামরান আর তাদের সাথে রয়েছে শুদ্ধর আরেক ছায়া সায়ন, যার কাছে পৃথিবী উল্টে যাক, তার পরিবার, তার ভাই বোনেরা ভালো থাক। যখনই তার কানে পৌঁছেছে শুধু এত বড় ক্ষতির কথা, তখন থেকে যেন সে খ্যাপা সার, মুখের ভাষা লাগাম ছাড়া, রাগ আকাশচুম্বী। ইগরকে গুতিয়ে সমস্ত ফর্মুলা না হাতানো অবধি সেও থামবে না। তবে শীতলের কথা শুনে ছুটে গিয়ে একবার দেখে পুনরায় ফিরে এসেছে হাসানকে শুদ্ধর কাছে থাকতে বলে। অর্ক, স্যান্ডি, শায়ান, কামরান এই চার মূর্তি গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। শুদ্ধর ল্যাবে থাকা প্রতিটা জিনিস তারা সরিয়ে ফেলেছে। ইগো শুধু বেশি বাজেটের ফর্মুলা হাতিয়েছে, আরও আছে যেগুলোর খবর সে জানেই না। শুদ্ধ বিপদে সেও জানে এবং আবার ফিরে আসতে পারে। বাঙালি কিংবা অবাঙালি, রক্তে মাংসে গড়া মানুষ তো মনে লোভ তো থাকবেই। আর এই লোভ কারো বিপদ মানা দূর, বরং আরও বিপদে ফেলে তার স্বার্থ হাসিলে উঠে পড়ে লাগবে, যেটা ইয়াসিরকে কাজে লাগিয়ে ইগর করতে চাচ্ছে। শীতলকে কিডন্যাপ, শুদ্ধর উদ্ধার করা, এইসব একটা প্ল্যানের অংশ, যাতে শুদ্ধ শীতলের দিকে ব্যস্ত থাকে আর এই সুযোগে ইগর তার ফর্মুলা হাতিয়ে সরে পড়তে পারে। এই অবধি তাদের দুটো প্ল্যানই সাকসেস। এখন দেশের বাইরে যেতে পারলে শুদ্ধ আর কিছুই করার থাকবে না। কিন্তু শুদ্ধ তো একা নয়। শুদ্ধ যেমন কারো বিপদে নিজের সর্বোচ্চ দিয়ে পাশে থাকে, তেমনি তার বন্ধুরাও, তারাও দেখিয়ে দেবে শুদ্ধ একা নয়। তার বন্ধুরা ছিল, আছে, দেহে প্রাণ থাকলে ভবিষ্যতেও থাকবে। এদিকে তারা যে এইসব করছে শুদ্ধ জানে না, কারণ সকাল থেকে শুদ্ধ হসপিটালে এদিকটা সামাল দিয়েছে। শীতলের বর্তমান অবস্থা তাকে দিশেহারা করে তুলেছে। ঐশ্বর্যের চিকিৎসা নিয়ে আপাতত চিন্তা নেই, কারণ তাকে বেস্ট চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন ঐশ্বর্যের যদি জীবনায় থাকে, তার 4 আঙুলের কপালে যদি সুখ থাকে, রুবাবের ভালোবাসায় যদি জোর থাকে, তাহলে তারা ফিরতে তাদের হবেই। সকাল পেরিয়ে দুপুর, আর দুপুর পেরিয়ে হলো সন্ধ্যা। পরিবারের সকলে এখনো সেভাবে বসে আছে, কারো দেহে যেন প্রাণ নেই। চোখের কোণ ভেজা, অসহায় মুখ। শীতলকে ওটি থেকে বের করে আইসিইউতে রাখা হয়েছে। পেশেন্টের অবস্থা যখন গুরুতর হয়ে যায় তখনই সেখানে রাখা হয়। শীতলের ক্ষেত্রেও তাই করা হয়েছে। মাগরিবের আজানের সময় পরপরই হাসান এসে শুদ্ধর পাশে দাঁড়ালো। তারও কপালে ব্যান্ডেজ, মুখ জুড়ে বড় ছোট আঘাতের চিহ্ন। সে শুদ্ধকে এখনো আগের বেশে দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। হাতে থাকা শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে আয়। শুদ্ধ আইসিইউর সামনে বসে থাকা চেয়ারে বসেছিল। তাকে জোর করে কিছু খাওয়াতে পারেনি, আর না বাড়িতে পাঠাতে পেরেছে। শুদ্ধ উঠছে না দেখে সায়ন জোর করে দাঁড় করিয়ে ঠেলে দ্রুত ফ্রেশ হতে পাঠালো। হাসান চেঁচিয়ে বলল, একেবারে শাওয়ার নিতে, তাহলে শরীরটা হালকা লাগবে। শুদ্ধ হ্যাঁ না কিছুই বলল না, শুধু হাসানকে এখান থেকে নড়তে বারণ করে সে ফ্রেশ হতে গেল। সে যেতেই হাসান শখ, স্বর্ণ, সাম্য, সৃজনকে ডেকে কিছু যুক্তি পরামর্শ করে যে যেভাবে ছিল সেভাবে বসে পড়ল। শুদ্ধ যত দ্রুত সম্ভব শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ফিরে এলো।
এসে বসতেই সাম্য সৃজন এগিয়ে শুধুর গা ঘেসে বসলো। শুধু তাকাতে সৃজন মলিন মুখে মাথা নিচু করে নিল। তাদের শুকনো মুখ দেখে শুদ্ধ বলল, কিছু খেয়েছিস? তারা দুজনেই না বোঝক মাথা নাড়ল। তারপর মিনমিন করে বলল, না, তুমি খাইয়ে দাও। আজকে নিজের হাতে খা ভাই, বাড়ি গিয়ে আমি খাইয়ে দেবো প্লিজ। সাম্য সৃজন দুজনের দিকে তাকে সম্মতি সূচক মাথা নাড়িয়ে খাবার খেতে চলে গেল। হাসান শুদ্ধর সাথে কথা বলছিল, তখন হঠাৎ তারা এসে দুপাশে দাঁড়িয়ে ছোট ছোট খাবারের লোকমা বানিয়ে শুদ্ধর মুখের সামনে বাড়িয়ে দিয়েছে। শুদ্ধ মলিন হেসে ওদের বলল, আমি পরে খাবো, তোরা খা। তখন সাম্য জবাব দিল, বড়মা বলে কেউ খাবারের লোকমা এগিয়ে দিলে ফিরিয়ে দিতে নেই, তাহলে ভাত রাগ করে তারপর মরে গেলে সেই ভাত ভীমরুল হয়ে হুল ফুটিয়ে দেয়। সাম্যর কথা শেষ করতে সৃজন তার লোকমা আর একটু বাড়িয়ে দিয়ে বলল, শীতল আপুই কি শুধু তোমাকে ভালোবাসে? আমরাও তো বাসি। খাও না ভাইয়া, একটু খাও। তুমি না খেলে শীতল আপু সুস্থ হয়ে যখন জানতে পারবে তোমাকে খাওয়াতে পারিনি, তখন আমাদেরকে খুব রাগ করবে। শুধু চুপ করে আছে দেখে সীতারা এগিয়ে এলেন। ছেলের মাথায় বুকে পিঠে হাত বুলিয়ে কান্নারত স্বরে খেতে বলে শুদ্ধ লাল বর্ণ চোখে চুপ করে বসে মাথা নিচু করে বসে আছে। এদের কিভাবে বোঝাবে ভাতের লোকমা তার গলা দিয়ে নামবে না? কিন্তু সাম্য সৃজন আবারও ও আদুরে সুরে বলল, ভাইয়া একটু খাও। এই কথা বলে সৃজন ফট করে বলল, সাম্য হাত ধুইনি, আমি হাত ধুয়েছি, আমারটা খাও। এই কথা শুনে সাম্য প্রতিবাদ করে বলল, মিথ্যা বলেছে সৃজন, আমিও হাত ধুয়েছি, ভাইয়া আমারটা খাবে। এই কথা বলে এসে ছোট ছোট হাতে শুদ্ধর গাল ধরে কি যে মিষ্টি করে বললো। ও ভাইয়া খাও। শুদ্ধ আপ্রাণ চেষ্টা করছে নিজেকে সামলানোর। বড় হয়ে সে কবে কারোর সামনে কেঁদেছে মনে পড়ছে না, কিন্তু আজ মনে হচ্ছে নিজেকে সামলাতে পারবে না। এই দুটোকে এখন ফিরিয়ে দিলে নিজেরাও খাবে না, বরং কেঁদে ভাসাবে। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে না জ্বালালে তোরা কেউ শান্তি পাস না, তাই না? একজন তো আমার ঘুম হারাম করে আরামের ঘুম ঘুমাচ্ছে। আমার প্লেটের খাবার না খেলে নাকি তার পেটই ভরে না। তাকেও ডাক, এসে আমার খাবারে ভাগ বসাক। তাকে এটাও বলিস সে ভাগ না বসালে আমার গলা দিয়েও কিছু নামতে চায় না। এই কথা বলে সে থেমে পুনরায় বলল, এখন তোদের পাজি বোন নেই, এজন্য তোরা এসে জ্বালাচ্ছিস। কেউ শান্তি দিবি না আমাকে, তাই না? এত জ্বালালে চলে যাব, আর ফিরবো না বলে দিলাম। শুদ্ধর কান্না ভেজা কণ্ঠস্বর শুনে পুনরায় সকলের চোখ দিয়ে অশ্রু ঝরে গেল। ছেলেটা যে বুকটা ফেটে যাচ্ছে বুঝতে বাকি নেই কারো। শুদ্ধ থামতে শখ ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কোথায় যাবে শুনি? আমরাও তোমার পেছন পেছন ঠিক চলে যাব। এই কথা শুনে শুদ্ধ এবার শখের দিকে তাকালো। শখের কান্নারত লাল হয়ে যাও মুখের দিকে তাকাতে চোখ পড়লো স্বর্ণের দিকে। স্বর্ণ ছলছল চোখে তাকিয়ে আছে। সে সবার মতো মুখ ফুটে কিছু বলতে পারে না। চৌধুরী নিবাসে ভাই বোনদের মধ্যে মুখ চোরা স্বভাবের হচ্ছে শুদ্ধ আর স্বর্ণ। শুদ্ধ চারজনের দিকে তাকিয়ে দেখে চারজনই প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে এবার সাম্যর হাতের খাবারটুকু মুখে নিল। চিবানোর আগে চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরে গেল। সৃজন সেই অশ্রু ছোট হাতে মুছে দিয়ে তার লোকমা বাড়িয়ে দিল। সেটা শুদ্ধ মুখে নিতেই শখ এগিয়ে হলো ভাইয়ের দিকে, লোকমা বাড়ি দিয়ে বলা, শীতলকে কৈফিয়ত দিতে হবে তো নাকি? আমি কিন্তু মিথ্যা বলতে পারবো না। হাসান অদূরে দাঁড়িয়েছিল ছলছল চোখে, বন্ধুর দিকে তাকিয়ে আছে। বেচারা শুদ্ধ না পারছে ভাত গিলতে, না পারছে ভালোবাসা মেশানো ভাত উগলে দিতে। সে পানির বোতল এগিয়ে দিল, শুদ্ধ পানি দিয়ে ভাত গিলল শুদ্ধ। তারপর নীল শখের বাড়িয়ে দেওয়া লোকমা। শরৎ চুপচাপ দাঁড়িয়ে আছে, তার হাতেও ভাতের লোকমা। তবে সবার মতো সে এগিয়ে আসেনি দেখে শুদ্ধ বলল। স্বর্ণ এগিয়ে এসে সেও ভাইয়ের মুখে ভাত তুলে দিল। বাকিদের মতো সে ভ্যাবা করে কাঁদতে পারে না। যদি পারত তাহলে ছোট বোনটার জন্য সে প্রাণ ভরে কাঁদত। সবাই যে যেমন পারছে অত্যাচার করছে, তুই বাদ যাবি কেন? আয়। সে এগিয়ে শুদ্ধর মুখে লোকমা তুলে দিল, তবে কিছু বলতে চাইলেও বলতে পারল না। শুদ্ধ অনেক কষ্টে খাবার গিলে ওদের খেতে বলল। কেউ ঠিকঠাক খেতে পারল না, তবে একবার মুখে দিয়ে রেখে দিল। এরপর চার ভাই বোন শুদ্ধর পাঁচ খেসে কাঁধে মাথা রেখে বসল। চুপ করে পাঁচ ভাই বোন তাকিয়ে আছে আইসিইউ রুমের দরজার দিকে, অপেক্ষা করছে কখন শীতল উঠে এসে দৌড়ে এসে বলবে, হসপিটালে মানুষ থাকে নাকি? তোমরা আমাকে এখানে রেখে এখানে কি
শলা পরামর্শ করছো? যা করেছো বেশ করেছো, এবার প্রথম থেকে শুরু করো। কিন্তু আফসোস, সে আসবে না। উঠে আসার ক্ষমতায় তার নেই। সেভাবেই বসে থেকে অনেকক্ষণ কেটে গেল। সারাদিন যেমন তেমন গেল। সাম্য সৃজন শুদ্ধর হাত আঁকড়ে ধরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। শুদ্ধ দুই হাত বাড়িয়ে দুপাশ থেকে বুকে আগলে রাখলো খুব যত্ন সহকারে। সেখানে যাওয়া আসা করতে থাকা নার্স ডিক্টর মুগ্ধ হলেন তাদের ভাই বোনদের এমন ভালোবাসা দেখে। বেশ কিছুক্ষণ পর নার্স জানালো শীতলের হার্টবিট স্বাভাবিক হচ্ছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তার জ্ঞান ফিরবে। সত্যি সত্যি তার জ্ঞান ফিরল। ছটফট করে খুঁজতে লাগলো শুদ্ধকে। বাড়ির সবাইকে একে একে দেখা গেল, তবে শীতলের চোখ খুঁজে চলেছে তার বিশুদ্ধ পুরুষকেই। যেই তার সাথে দেখা করতে গেছে তাকে জিজ্ঞেস করেছে শুদ্ধর কথা। শুদ্ধ শুনল ঠিকই, তবে গেল না। সে যাচ্ছে না দেখে হাসান বলল, যাচ্ছিস না কেন? এতক্ষণ আমাকে টেনশনে আদমরা করে এখন ডাকলেই আমায় যেতে হবে, যাব না? কথা শুনে হাসান একবার হেসেই ফেলল। এদিকে রাত অনেক বেড়েছে, হসপিটালও ভিড় বেড়েছে। ওটি কিংবা আইসিইউর সামনে এতজনকে রাখা সম্ভব হচ্ছে না। অন্যরা এই নিয়ে ঝামেলা করছে। পরে বাধ্য হয়ে ম্যানেজার শুদ্ধকে কথা জানালো। শুদ্ধ শুনে শারফাত চৌধুরীকে বলল সবাইকে নিয়ে চলে যেতে। হাসান থাকবে, সায়ন থাকবে, কোনো সমস্যা হবে না। সায়নের কথা উঠতেই শারফাত চৌধুরী বললেন, তা সে কোথায়? কি এমন রাজকার্য করে বেড়াচ্ছে যে বিপদের দিনেও ভাইয়ের কাছে এসে বসার সময় পাচ্ছে না? তাকে ডাকো, ডেকে বলো যেখানে থাকুক এক্ষুনি যেন উপস্থিত হয়। ওনার কথা শুনে স্বর্ণচন্দ্র রাস্তায় এসে চলে আসবে, যদিও মোটেও তা নয়। আসল কথা বললেই কথা বাড়বে, এই কথা বলে থামালো সে। তারপর শীতলকে আইসিইউ রুম থেকে ভিআইপি কেবিনে নেওয়া হলো। আরেক দফা সবার সাথে দেখা হলো শীতলে। শুদ্ধ আবারও তাড়া দিতেই ওনারা যাওয়ার জন্য পা বাড়ালেও সিমিত চুপ করে বসে রইল শীতলে হাত ধরে। সবার যাওয়ার কথা শুনে শীতলে হাসিটুকু মুছে গেল। শক্ত করে মায়ের হাতটা আঁকড়ে ধরল। বড় মায়ের দিকে করুণ চোখে তাকালো। অনেক কষ্টে বড় আব্বুকে অনুরোধ করলো তাকেও নিয়ে যেতে। এখানে একা থাকতে পারবে না, হসপিটাল থাকতে ভালো লাগে না তার। এসব অবান্তর কথায় সময় যাচ্ছে দেখে শুদ্ধ কেবিনে এলো। শীতলের দিকে না তাকে সবাইকে আরেকবার তাড়া দিল। শীতল বুঝল শুদ্ধ থাকবে, তাই সে কোনো কথা বাড়ল না, বরং সবার যাওয়ার পরপরই শুদ্ধর বুকে হামলে পড়ার অপেক্ষায় রইল। বাকিরা একে একে গেলেও সিমিন এখনও স্থির হয়ে বসে আছেন। মায়ের মন যেতে চাইতেছে না ওনাকে বসে থাকতে দেখে। তখন শুদ্ধ অন্যদিকে তাকিয়ে পড়ল। শরীর খারাপ করলে মাকে সামলাবো নাকি মেয়েকে? এর চেয়ে বাড়িতে যাওয়া উচিত। এই কথা শুনে সিমিন ফোলা চোখ তুলে তাকালো। শুদ্ধ পুনরায় বলল, আমাকে বিশ্বাস করতে না পারলে থাকতে পারেন। আফটার অল আমি পরের ছেলে, আপনার তো আর কেউ না, হতেও পারিনি কখনো। সিমিন আর কিছু বলতে পারল না। আসলে চোখ মুছতে মুছতে সবার সাথে বেরিয়ে গেলেন। শুদ্ধ একবার শীতলের দিকে তাকিয়ে নিচেও বেরিয়ে গেল। তারপরে নার্স এলো স্যালাইন বদলে সেই স্যালাইনই ইঞ্জেকশন পুশ করে টুকটাক কথা বলল। শীতল জবাব দিল না, শুধু শুনেই গেল। কথা বলার মাঝেই পূর্বের মেডিসিনের প্রভাবে চোখে আবারও ঘুম নেমে এলো। শারাফাত চৌধুরীদের বাড়ি পাঠিয়ে দিয়ে কেবল কেবিনে প্রবেশ করলো শুদ্ধ। সারাটা দিন সবাইকে চিন্তায় ফেলে আবারও শান্তির ঘুম ঘুমাচ্ছে বেয়াদবটা। তার জন্য কয়েক মিনিট একটু অপেক্ষাও কেন গেল না? এ আবার নাকি খুব ভালোবাসে তাকে। মনে মনে এসব ভেবে সে কেবিনের দরজা আটকে এগিয়ে গেল শীতলের দিকে, বসলো শীতলের শিউরে। তারপর শীতলের গালে এক হাত রেখে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ইস, আদরের মুখটা শুকিয়ে আছে, চোখের নিচে বিষণ্ণতার ছাপ। সে একটু এগিয়ে যত্ন করে আদর রেখে দিল শীতলের কপালের ঠিক মাঝখানে। ব্যাঙ্গাচি আজ তাকে দুর্বল করে দিয়েছে। এতদিনের গড়া শক্ত খোলসটা নড়বড়ে করে দিয়েছে। সে কপাল ঠেকাতে বেহায়া অশ্রু ঝরে পড়ল শীতলের বন্ধ চোখের পাতায়। কেঁপে উঠল শীতল, তবে সে চোখ খুলে তাকালো না। অন্য সময় হলে হয়তো খুব লজ্জা পেত, নতুবা খুশিতে লাফিয়ে উঠত। পরিস্থিতি এমন যে মেডিসিনের প্রভাবে এখন চোখ খুলে তাকাচ্ছে না। তার এই নিশ্চুপতা সহ্য হচ্ছে না শুদ্ধর। তাই পিপির করে বলল, নীরবতাকে অস্ত্র করে আমার ভালো থাকার অধিকারটুকু কেড়ে নিস না ব্যাঙাচি। বিশ্বাস কর, আমার পুরো পৃথিবী থমকে গেছে। ফিরে আয়, আগের মতো চঞ্চলতা নিয়ে জেগে ওঠ। ভালোবাসি বলে একবার বুকে লাফিয়ে পড়।
নিভিয়ে দে উত্তপ্ত আগুনের ন্যায় জ্বলতে থাকা অসহ্যকর যন্ত্রণা। এতটুকু বলতেই কেবিনের দরজা নক পড়তে শুদ্ধ থেমে গেল। পেছন ফিরে চোখ মুছে দরজা খুলে দেখলো নার্স দাঁড়িয়ে আছে। শিপশি কুচকে তাকাতে নার্স জানালো তাকে এক্ষুনি ডাক্তারের রুমে ডাকছে, জরুরি কথা বলবে। শুদ্ধ পেছনে ফিরে একবার শীতলকে দেখে কেবিনের দরজাটা চাপিয়ে দিয়ে নার্সকে বললো এখানেই থাকতে, সে না আসা অবধি যেন কোথাও না যায়। নার্স সম্মতি জানাতে শুদ্ধ চলে গেল 4 তলায়। যে ডাক্তার শীতলকে দেখেছেন উনি এখন আছেন 4 তলায়। সে লিফটে ঝুঁকে যেতেই খোঁড়াতে খোঁড়াতে ইয়াসির প্রবেশ করলো কেবিনে। শীতলের মুখ পানে তাকিয়ে দিকশূন্য হয়ে রাগে হিসিস করতে করতে চেপে ধরলো শীতলের গলা, অন্য হাতে চেপে ধরলো নাক। আচমকা শ্বাস নিতে না পেরে ছটফটি উঠল শীতল। চোখ খুলে ইয়াসিরকে দেখে তার চোখের কোণ বেয়ে জল গড়াতে লাগলো। তাকে কাঁদতে দেখে ইয়াসির হাতও থেমে গেল। সে শীতলের মুখটা আগলে ধরে আচমকা সারা মুখে একের পর এক চুমু এঁকে ব্যাকুল স্বরে কাঁদতে লাগলো। শীতল হতবাক হয়ে তাকিয়ে রইল। কোনো পুরুষ এভাবে কাঁদতে পারে? আর কাছে বা কেন? এত অল্প দিনেও কাউকে এতটা ভালোবাসা যায়? বাসা কি সম্ভব? মাফিয়ারা নাকি নির্দয় নিষ্ঠুর, তাদের পাষাণ মনে কি ভালোবাসা জন্মে? তাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির শীতলের ক্যাডোলা লাগানো হাতটা আলতো করে ধরল। তারপর সেই হাতে নিজের কপাল ঠেকিয়ে কান্নার স্বরে বলল, এই বাবুই, এত পাষাণ কেন তুই? তখন বুক কাঁপলো না গুলির সামনে দাঁড়িয়ে যেতে? এত সাহস কোথায় পেলি? কেন পাগলের মতো ওই শুদ্ধকে ভালোবাসিস? ওর জন্য মরতেও দ্বিধা করিস না? কই, আমাকে তো কেউ এভাবে ভালোবাসে না। কেন রে আমাকে কি ভালোবাসা যায় না? কেন যায় না? আমার তো এই পৃথিবীতে কেউ নেই, কেউ না। আমার জন্য কেউ গুলির সামনে দাঁড়ায়ও না, আমাকে বাঁচাতে পাগল মতো কেউ কাঁদেও না। ওই শুদ্ধর তো সবাই আছে, মা আছে, বাবা আছে, বাড়ি ভর্তি সবার ভালোবাসা পায় সে। না খেয়ে থাকলে ভাই বোনেরা কৌশলে খাওয়ায় তাকে। কই, আমিও তো সারাদিন ধরে না খেয়ে আছি। কেউ তো ছোট ছোট হাতে আমার মুখের সামনে শুকনো রুটিও ধরলো না। কেউ কেঁদে কেঁদে আদরের সরে বললো না, ভাইয়া খাও। শোন বাবুই, শুদ্ধ জন্য সবাই আছে, সব আছে। এতজনের মধ্যে তুই যদি না থাকিস, ওর কিছুই হবে না। বাবুই পাখি আমার, ভুলে যা না, করুণা করে হলেও আমাকে ভালোবাস একটু, সামান্য একটু। আমার ভীষণ হিংসে হচ্ছে শুদ্ধকে, মেরে ফেলতে ইচ্ছে করছে। ও তোকে হাসপাতাল নিয়ে এলো বলে সেটা ভালোবাসা হয়ে গেল। দেখ না দেখ, আমিও গা ভর্তি জ্বর নিয়ে তোর কাছে ছুটে এসেছি। গুলি আমার পাড়েও লেগেছে, ইচ্ছে করেনি সেটা বের করার। শুধু তোকে দেখতে সেই সকাল থেকে চাতক পাখির মতো অপেক্ষা করছি। একা একা ছটফট করছি তোর কষ্ট দেখে। আমারটা কি ভালোবাসা না? ভালোবাসা কোনটা? কাকে বলে ভালোবাসা? হ্যাঁ বল না, কিভাবে ভালোবাসতে হয়? তুই আমাকে শিখিয়ে দে না হয়, আমি সেভাবেই সেই নিয়মেই ভালোবাসবো তোকে। প্রমিস, সেই নিয়মেই অবাধ্য হব না, একটু না, এক ফোঁটাও না। এই যে আমাদের লাভগুরু সোয়াইব, শুদ্ধ ওইদিকে কই যাস? লিফট থেকে বেরিয়ে কয়েক ধাপ এগোতেই হাসানের গলা শুনে এগিয়ে দাঁড়িয়ে রইল শুদ্ধ। হাসান এগিয়ে এসে হাসতে হাসতে শুদ্ধর কাঁধে চাপড়ে বলল, সোনা বাঁধানো কপাল রে তোর ভাই, নয়তো কেমনে কি? আমি দৃশ্যটুকু জাস্ট ভুলতে পারছি না। এই তোর ব্যাঙাচি। যাক, অবশেষে আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে এখন সব ঠিকঠাক। শুদ্ধ আপাতত সকালে সেসব ঘটনার ধার না ঘেঁষে ফ্রিকুচকে বলল, একথা তোকে রেস্ট করতে পাঠিয়েছি, তুই এখানে কি করছিস? ঘুম আসছে না ভাই, পায়চারি করছিলাম। আমার কথা রাখ, আগে বল তুই এখানে কেন? তোকে না প্রেম করতে স্পেস দিয়ে এলাম। ডাক্তার ডেকেছে। ডাক্তার? কোন ডাক্তার? আলতাফ খন্দকার। হঠাৎ? জানি না কি বলবে, শুনতেই তো যাচ্ছিলাম। তুই শিওর না? মানে আমি কিন্তু পার্কিং লটে আলতাফ স্যারকে অনেক আগে বেরিয়ে যেতে দেখেছি, কথাও হয়েছে আমার সাথে। আমি যতদূর জানি ওনার ভাবে সুইসাইড করেছে আজ রাতে। উনি হসপিটালে থাকতে পারবে না, এই জন্য মোজাহিদ স্যারকে দায়িত্ব দিয়ে উনি ছুটেছেন ফেনীর পথে। শুনে হাঁটতে থাকা শুদ্ধর পা আচমকায় থমকে গেল।
তড়িৎ ঘাড় ঘুরিয়ে হাসানের দিকে তাকাতে চোখাচোখি হলো। অতঃপর কিছু বুঝে দুই বন্ধু দৌড়ানো শুরু করলো। তাদের মস্তিষ্ক ক্যাচ করেছে খারাপ কিছুর ইঙ্গিত। লিফটের আশা না করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো দ্রুত গতিতে। কেবিনের কাছে এসে দেখে রেখে যাওয়া নার্স আশেপাশে কোথাও নেই। কেবিনের দরজাটা টানতে গিয়ে দেখে ভেতর থেকে বন্ধ। শীতল তো তখন ঘুমোচ্ছিল, তাহলে কে লক করলো? ভেতর থেকে গোঙানির শব্দ আসছে, পৌরুষালী কণ্ঠস্বর শোনা যাচ্ছে। হাসান শুদ্ধর দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বলল, ভাই, ইয়াসির ভেতরে নাকি? ও কিভাবে? ওর গলায় তো মনে হচ্ছে। শুদ্ধ জবাব দিল না, বরং লাথি দিতে লাগলো কেবিনের দরজায়। হাসান নিজেও লাথি কষালো দরজায়। পরপর লাথি দিতে খুলে গেল দরজাটা। তারা কেবিনে ঢুকে দেখে ইয়াসির শক্ত হাতে চেপে ধরে আছে শীতলের গলা, আর উম্মাদের মতন সমানে চেঁচিয়েই বলে যাচ্ছে, কেন ভালোবাসবি না আমায়? হ্যাঁ, কেন বাসবি না? শুদ্ধর জন্য? ওকে, তাহলে তোরও বাঁচার আর অধিকার নেই। মরে যা তুই। প্রয়োজনে তোর কবরে রোজ কাঁচা ফুল দিব, নয়তো তোর দেহকে আমি মমি বানিয়ে আমার কাছে রেখে দেব। এই কথা বলে ইয়াসির হাতের বাঁধন আরো শক্ত করলো। নিঃশ্বাস নিতে না পেরে শীতল কাটা মুরগির মতো ছটফটিয়ে যাচ্ছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আছে। শুধু ক্ষিপ্ত গতিতে ইয়াসিরের শার্টের কলার ধরে তাক দিকে ঘুরালো। তারপর কোনো দিকে না তাকে একের পর এক ঘুষি দিতেই থাকলো। হাতের কাছে কিচ্ছু না পেয়ে প্যান্টের বেল্ট খুলে মারতে লাগলো উম্মাদের মতন করে। ইয়াসির অনেক চেষ্টা করেও পারল না শুদ্ধর সঙ্গে। মার খেতে খেতেই তার নাজেহাল অবস্থা হলো। তবুও সে সমানে বলেই চলেছে, মুক্তি চাস না? মুক্তি পাবি না। একথা শুনে শুদ্ধর শরীরে যেন কেউ আগুনই ধরিয়ে দিল। সে বেলটা ছুঁড়ে ফেলে চেয়ার তুলে মারতে গেলে হাসান চিৎকার করে শুদ্ধকে ডেকে উঠল। শীতল হাঁপুরের মতো নিঃশ্বাস নিচ্ছে। চিৎকার শুনে শুদ্ধ চেয়ার ফেলে ছুটে গেল শীতলের কাছে। শীতলকে বুকে আগলে গিয়ে বলতে লাগলো, শীতল, ভয় নেই, এই তো আমি। টাকা কোথায় কষ্ট হচ্ছে? বল বল আমাকে। শীতল ধীরে ধীরে চোখ বুজে ফেলেছে দেখে শুদ্ধ পাগলের মতো করতে লাগলো। বুকের সাথে চেপে ধরে কত কি বলতে লাগলো। গাল চাপড়ে ধরে ডাকতে লাগলো। অবস্থা বেগতিক দেখে হাসান চিৎকার করে ডাক্তারদের ডাকলো, কিন্তু এদিকে কেউ নেই বিধায় কেউ এলো না। অগত্যা সে দৌড়ে এমার্জেন্সি বিভাগ থেকে ডাক্তার ডাকতে গেল। ধস্তাধস্তির এক পর্যায়ে শীতলের হাতের ক্যানোলা ছিটকে কোথাও পড়েছে খেয়েছানে। ক্যানোলা লাগানো হাত দিয়ে গল গল করে রক্তই বের হচ্ছে। গুলি লাগায় হাতের ব্যান্ডেজে লাল রক্ত ভেসে উঠেছে। শীতল চোখ বড় বড় করে হা করে নিঃশ্বাস নিচ্ছে। শীতল হঠাৎ শুদ্ধর হাতটা আঁকড়ে তুলল। হাঁপাতে হাঁপাতে অনেক কষ্টে উচ্চারণ করলো, কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। এই কথা বলতে বলতে নার্স ডক্টরের ছুটে এলো। পেশেন্টের অবস্থা দেখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল। শীতল হাঁপুরের মতো শ্বাস নিতে লাগলো। একের পর এক হার্টবিট দ্রুত গতিতে ছুটছে। তার চোখের কোনা বেয়ে ঝরছে অশ্রুবিন্দু। বেশ কিছুক্ষণ পর শীতলের নিঃশ্বাস স্বাভাবিক হলো। সে অক্সিজেন মাস্কটা সরাতে গেলে শুদ্ধ বারণ করলো। শীতল সেভাবেই কিছু বলল, তবে অস্পষ্ট হলো, বোঝা গেল না। কিন্তু সে কিছু বলার জন্য উতলা দেখে ডক্টর নিজে বললেন, কি বলতে চায় শুনতে। এই কথা শুনে শীতল মাস্ক সরালো। ঠিকই, তবে কিছু বলতে পারলো না। বলতে গেলে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। শুদ্ধ নির্বাক, সে যেন বাকশক্তিও হারিয়েছে। নিশ্চুপ হয়ে তাকে আছে শীতলের মুখপানে। ডাক্তার যদি শীতলকে রেখে শুধুর হার্টবিট চেক করতো, তাহলে তাকেও বোধহয় পেশেন্ট বলেই চিকিৎসার পরামর্শ দিতেন। তার এই নীরবতা শীতলের সহ্য হলো না। সে ফের হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে বাড়ি নিয়ে চলুন, নয়তো বাড়ির ডাকুন সবাইকে, নয়তো। সে আর পুরো কথা বলতে পারলো না। তবে উঠে বসতে চাইলো। তার হাত থেকে রক্ত ঝরছে দেখে নার্স রক্ত পরিষ্কার করছিল। শীতল হাত ছুটিয়ে নিয়ে শুদ্ধর বুকে আশ্রে পড়তে বলতে লাগলো, আমার কাউকে দরকার নেই, কারো ভালোবাসার দরকার নেই। আমার 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 শুধু আপনাকেই চাই, মানে শুধু আপনাকেই। আমি তো শুধু তোরই। থাম না প্লিজ, দোহাই লাগে, একটু শান্ত হ। এতক্ষণ ডাক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওদেরকে। মেয়েটা আঁকড়ে ধরে আছে ছেলেটাকে। বুঝতে বাকি রইল না মূল ঘটনা। তবে পেশেন্টের কন্ডিশন দেখে উনি বলতে বাধ্য হলেন, ইয়াং ম্যান, যা চাচ্ছ সম্ভব হলে রাজি হয়ে যাও। ওর শারীরিক মানসিক দুটোই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুলির আঘাত, কারেন্টের শকের পর ও বেঁচে আছে, এটাই তো শুক্রিয়া। যতটুকু বুঝেছি ওর হার্টেও সমস্যা করেছে, যার কারণে বারবার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ওকে স্বাভাবিক করো, নয়তো যা লক্ষণ দেখছি হার্ট অ্যাটাক করতে পারে যখন তখন।
এই কথা বলে উনি শীতলকে শান্ত হতে বললেন, কিন্তু শীতল শান্ত হওয়া তো দূর, শুদ্ধর বুকে মাথা টিকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। পুনরায় অক্সিজেন মাস্ক তার মুখে ঢুকিয়ে দিল শুদ্ধ। সরাতে গেলে জোর করে মাথাটা বুকের সাথে চেপে ধরে থাকলো। ওদিকে নড়লেই গুলি লাগা, হাতটা ব্যথা টনটন করছে। সে অস্পষ্ট সুরে বিড়বিড় করতে আছে, থামছে না দেখে শুদ্ধ আদুরে সুরে বলল, আমি তোর প্রমাণ চাস? হ্যাঁ, সকালটা হোক, সকালেই বিয়ে করব। শীতল শুদ্ধর বুকে মাথা ঠেকে অনবরত মাথা নাড়ল, অর্থাৎ এক্ষুনি বিয়ে করবে সে। তাকে থামানো যাচ্ছে না দেখে ডাক্তার শুদ্ধকে কিছু বলে নার্সকে নিয়ে চলে গেলেন। শীতল রক্তমাখা হাতে হাউমাউ করে কাঁদতে লাগলো। তার কান্নার চোটে চোখের পানিতে শুদ্ধর বুকটা ভিজে গেল। তখন শীতল অস্পষ্ট সুরে হাঁপাতে হাঁপাতেই বলতে লাগলো, আমি আপনার বউ হব শুদ্ধ ভাই, এখনই হব, এই মুহূর্তেই হব। হয় আপনি আমায় এখনই বিয়ে করবেন, নয়তো আমাকে মেরে ফেলবেন। আপনি ছাড়া অন্য কারো অযাচিত স্পর্শ আমার শরীরে এসে লেগেছে, আমি সহ্য করতে পারছি না, আমি মানতে পারছি না। আপনার পবিত্র ছোঁয়ায় হয় আমাকে পবিত্র করুন, নয়তো আজই আমার কবর খোঁড়ার জন্য প্রস্তুত থাকুন।